এর কাছে একটু থেকে আসলাম, সেটাও সম্ভব না। ঠিক একটুখানি এই হচ্ছে ব্যাপার, দুষ্টুমি করে ধরা পড়ে গেছে, পারে না। ওরে বাবা, আরে স্কুটিটা নিয়েই চলে যাই, আর ভাল লাগছে না। বললো চলো গান্ধীনগর থেকেও টিকিটটা হয়ে যাবে। তো এই হচ্ছে, কষ্ট হোক, ভালো থাকি মন্দ থাকি, সবটাই নিজের মধ্যে রাখতে হয়। গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি তো একদম ভালো নেই, জ্বর ঠান্ডা লাগিয়েছি, গলায় ব্যথা, আর এখন চোখের হচ্ছে এই অবস্থা, সাংঘাতিক অবস্থা চোখের। মাঝখানে দুদিন চোখটা ঠিকঠাক ছিল, কালকে সন্ধ্যে থেকে আবার চোখের অবস্থা খারাপ। আমি যাদের পার্সেলগুলো নিয়েছিলাম, মানে যাদের জিনিসপত্রগুলো নিয়েছিলাম প্রমোশনের জন্য, বেশ অনেকগুলো ভিডিও শ্যুট করেছি, কিন্তু শরীর খারাপের জন্য এখন আর শ্যুট করা যাচ্ছে না। আর এই চোখের অবস্থায় মেকআপ অ্যাপ্লাই করা মানে ভীষণ সাংঘাতিক হয়ে যাবে, তাই আর কি বন্ধ রেখেছি 2-1 দিন, ঠিকঠাক হয়নি, তারপর সেই ভিডিওগুলো শ্যুট করব। কৃষু গেছে স্কুলে, কৃষুরও শরীরটা খুব একটা ভালো না, কিন্তু স্কুলে যেতে চাইছিল, আমরা আবার না করিনি। আর এখানে একটা অদ্ভুত ঝামেলায় আমরা পড়ে গেছি। টিকিট করানোর চেষ্টা করা হচ্ছে দিওয়ালির ভ্যাকেশনের, কিন্তু কোনোভাবেই টিকিট হচ্ছে না, সব টিকিটে রিগ্রেট দেখাচ্ছে। মানে এত বুকিং হচ্ছে, এত মানুষ যাচ্ছে, কি জানি বাবা। 2 মাস পরের টিকিট সেও এখন বুক করতে পারছি না। আর তৎকালের তো মানে সে তো কথা ছেড়ে দাও, তৎকালের ভরসায় আজকাল কোথাও যাওয়া যায় না, সব আগে থেকে প্ল্যানিং করেই যেতে হয়। কিন্তু টিকিট যদি না হতে পারে তাহলে এবছর, মানে আমরা দুর্গাপুজোয় এবছর কোথাওই যেতে পারছি না। রিকি ছুটি ঠিকঠাক পাইনি, টিকিটের কথা তো পরের ব্যাপার, কিন্তু দিওয়ালিতে যাও রিকি ছুটি টুটি পাচ্ছে, কিন্তু টিকিট হচ্ছে না। ভগবান এবার চাইছে না যে আমরা কোথাও যাই। তুমি আর হেসো না গো, আমার কষ্ট হচ্ছে কত জানো, ভাল লাগছে না। সব সরঞ্জাম নিয়ে বসা হয়েছে, কোনোভাবে যদি টিকিটটা অ্যারেঞ্জ করা যায়, কিন্তু হচ্ছে না। এবার আমরা চাইছি যেতে, ডাইরেক্ট কোনোভাবেই হচ্ছে না। আমরা যেখানে যেতে চাইছি সেখানে টিকিট ডাইরেক্ট হচ্ছে না। দেখা যাক ভায়া হয়ে যদি রিকি প্ল্যান করতে পারে, রিকি সুন্দর প্ল্যান করতে পারে, মানে ট্যুরগুলো ভালো সুন্দর প্ল্যান করে, কিন্তু এখন কিছুই হচ্ছে না, এখন কোনো কিছুই মাথায় আসছে না। আমরা ভাবছিলাম আজকে কাউন্টার থেকে টিকিট কাটাবো, যখন এখানে হচ্ছে না হয়তো কাউন্টার থেকে হবে। রাস্তায় বেরিয়েছি, 2টো কাউন্টার আছে তাই তো, একটা গান্ধীনগরের দিকে আর একটা আমাদের আহমেদাবাদের দিকে। তো এখন আবার বৃষ্টি নেই, তখন বেরিয়েছি আহমেদাবাদের স্টেশনের দিকে যাচ্ছি। রিকি বললো চলো গান্ধীনগর থেকেও টিকিটটা হয়ে যাবে, গান্ধীনগর থেকে মানে ওখান থেকেও টিকিট কাটা যায়। আমরা আবার গান্ধীনগরের দিকে টার্ন নিয়েছি, ওখান থেকে বৃষ্টি, আবার আহমেদাবাদের দিকে আসছি, এদিকে বৃষ্টি। তারপর আমরা ডিসাইড করলাম না, বাড়িতে চাই। বাড়িতে এসছি, এখন বৃষ্টি কমে রোদ চলে এসছে। আর যেহেতু আমি ব্লগ বানাই, এবার অনেকেই হয়তো ভাববে যে এদিকে ব্লগ বানাচ্ছে, এদিকে আমাদের পার্সেলগুলো নিয়ে রেখেছে, ভিডিও বানাচ্ছে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার চোখের কন্ডিশন সত্যিই ভীষণ খারাপ, আশা করছি ক্যামেরায় ভিজিবল। আজকাল প্রমাণ না রেখে কাজ করা ভীষণ মুশকিল, কারণ কেউ কারোর মুখের কথাই বিশ্বাস করে না। আর আমার গলার অবস্থা শুনে বুঝতেই পারছো। তো এই হচ্ছে চোখের কন্ডিশন। আজকে ডাক্তারের কাছে যাব বিকেলবেলা, দুপুরবেলার দিকে অ্যাপয়েন্টমেন্ট। এই হচ্ছে ব্যাপার। আমাদের কাছে 2টো অপশান রয়েছে, না 2টো না, অনেকগুলো অপশান রয়েছে, কিন্তু কোনো অপশানই কাজ করছে না। মানে এখান থেকে কোথাও যাওয়ার টিকিট পাওয়াই যাচ্ছে না। এখান থেকে বম্বে যাওয়া যেতে পারে, এখান থেকে বানারস যাওয়া যেতে পারে, এখান থেকে দিল্লি যাওয়া যেতে পারে, তাই তো। কিন্তু দিল্লি থেকে টিকিট রয়েছে, কিন্তু এখান থেকে দিল্লি যাওয়ার টিকিট ওয়েটিং রয়েছে। বাস ধরে চলে যাই, আরে স্কুটিটা নিয়েই চলে যাই, আর ভাল লাগছে না। পৌঁছাতে পৌঁছাতে বড় হয়ে যাবে, কিছু বড় হয়ে যাবে, ওর নেক্সট ইয়ারের বার্থডে চলে আসবে, আমরাও বুড়ো হয়ে যাব। এখন রোদ উঠেছে, এ বাবা দেখেছো, আর তখন এমন বৃষ্টি, আমার আবার শরীর ভালো না, তাই আমরা চলে আসলাম। এখন আবার এই দেখো কি রোদ। আর আশ্চর্য ব্যাপার হচ্ছে, শুধু মানে আমরা সেকেন্ড এসিতেই মানে বেশি প্রেফার করি, আমরা ফার্স্ট এসিতে যাতায়াত করি, নাহলে কৃষ্ণ না থার্ড এসিতে একটু অসুবিধা হয়, যেহেতু লোক বেশি থাকে, ও দৌড়োদৌড়ি করতে পারে না, বা আমাদেরও মনে হয় যে না সেকেন্ড এসি ফার্স্ট এসিটাই বাচ্চাকে নিয়ে যাওয়ার জন্য বেশি ভালো। সেকেন্ড এসিতে তো সিট খোলোই 16-18 মতন, ও তো গেছেই, ও রিগ্রেট দেখাচ্ছে যে আর নেওয়া যাচ্ছে না। ফার্স্ট এসিতেও তাই অবস্থা। থার্ড এসিতে যেহেতু সিট সংখ্যা বেশি থাকে, কিন্তু সেটাতেও ওয়েটিং লেগে গেছে। মানে কি অবস্থা, কত পরিমাণে মানুষ যাচ্ছে। বম্বে থেকে দেখা হলো, বম্বে থেকেও রিগ্রেট, ওয়েটিং। বানারস থেকেও দেখা হলো, সেখান থেকেও তাই। দিল্লি, এখান থেকে তো দিল্লি যেতেই পারছি না, সেটাই ওয়েটিং। দিল্লি থেকে অ্যাভেলেবেল রয়েছে, দেখা যাক আমরা কোথা থেকে এবার টিকিটটা করাই। আজকে আর উপায় না পেয়ে যে কৃষ্ণর বাবাকেও বাচ্চাদের মতন খাবার দিতে হচ্ছে, লাঞ্চ তো আর বানাতেও পারিনি গো। আজকে দিনটা খেয়ে নিও বাইরে, আবার না খেয়ে থেকো না, তোমার তো আবার না খেয়ে থাকার একটা স্বভাব আছে। দেখো কেমন
ও আবার ছেলেকে কি শেখাবে, নিজেই না খেয়ে থাকতে পারলে ভালো থাকে। এদের দুজনকে খাওয়ানো মানে আমার কাছে একটা যুদ্ধের সমান ব্যাপার। বাবা এই খায় না ও খায় না, ছেলে এটা খায় না ওটা খায় না, আর আমি মাঝখান থেকে সব খাই, মানে আমার কোনোটাতেই অসুবিধা নেই, কিন্তু বাবা ছেলের খাওয়া দাওয়া নিয়ে ভীষণ ঝামেলা আছে। শুধু খাওয়া দাওয়া, জল খাওয়া নিয়েও এদের ঝামেলা আছে। কৃষ্ণ যদিও জলটা খায়, ঠাকুরের আশীর্বাদে এখনো জল খাওয়া নিয়ে অসুবিধা নেই, কিন্তু এর তো আবার জল খাওয়া নিয়েও ঝামেলা আছে। আবার হাসছে। গ্লাসেসগুলো কেনা হয়েছিল গোয়া যাওয়ার সময়, ওই যে শুধু পড়েছি, তারপর আলমারিতেই বন্ধ ছিল, আর এখন কাজে লাগবে একটু। এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে, চোখের অবস্থা তো ভীষণ খারাপ, তাকাতে পারছি না, চোখে ব্যথা করছে। আর যেহেতু আমি একাই থাকি, কৃষুর বাবা কালকেও অফিস ছুটি নিয়ে বাড়িতে ছিল, এবার সবসময় তো আমার সেবা যত্ন করার জন্য অফিস থেকে এত ছুটি পাবেও না, তো ওর আজকে অফিস যেতে হবে। যাই হোক, আগে ডাক্তারটা দেখিয়ে নিই, দেখি ডাক্তার কি বলে। হঠাৎ যে কি হলো আমি কিছু বুঝেই পাচ্ছি না, পুরো সুস্থ মানুষ হুট করে অসুস্থ হয়ে পড়েছি। ডাক্তারের ওখান থেকে আসার পর কৃষুর বাবা চলে গেছে অফিসে, আমি আবার কৃষুকে নিয়ে আসলাম। বাচ্চা এখন পুরো 12টা, আজকে একটু তাড়াতাড়ি নিয়ে এসেছি কৃষিকে। এখন যে কি লজ্জা শুরু হয়েছে, কিসের এত লজ্জা মাম্মা? ওই দেখো ওই দেখো, কোথায় লুকাবে কি করবে বুঝে উঠতে পারে না। ওরে বাবারে, ওষুধ তো দিয়েছে, একটা ড্রপ দিয়েছে, আর ডাক্তার এটাই বললেন যে এখন মানে আমাদের এখানে না অনেকেরই চোখে ইনফেকশনটা হচ্ছে। ইভেন কৃষুর ক্লাসে একটা বাচ্চা আছে, ওর বেস্ট ফ্রেন্ড নিবান, আমি তো স্টেটাস দিয়েছিলাম একটা, যাতে করে মোটামুটি সবাই জানতে পারে যে আমি একটু প্রবলেমের মধ্যে আছি, এই কারণে শুটিং করতে পারছি না। তো ওখানে ওর ওই ফ্রেন্ডের মাও দেখেছে, দেখে আমাকে জিজ্ঞেস করছে যে তোমার হয়েছে নাকি কৃষিবের। তো আমি বললাম আমার হয়েছে। তো বললাম নিবানেরও নাকি চোখে ইনফেকশন হয়েছে, ও স্কুলে আসতে পারছে না। তো এই ডাক্তারও সেটাই বললেন যে আহমেদাবাদ এখন অনেকেরই নাকি চোখে ইনফেকশন হচ্ছে, এবার কি থেকে হচ্ছে ভগবান জানে। হয়তো কোনো কোনো সময় পোকা চলে আসে বা ওয়েদার চেঞ্জের সময় হয়তো এরকম হয়। তো ডাক্তার বললেন এই ড্রপটা দিলেই আজকের মধ্যেই ঠিকঠাক হয়ে যাবে। স্কুল থেকে আনার পর আমি একবার ড্রপটা দিয়েছিলাম, তো খানিকটা ঠিকঠাক লাগছে। তো কৃষক একটুখানি ডিম দিয়ে রুটি দিয়ে খাইয়ে দিয়েছে, একটু আনার খেলো, স্নান করা হলো। ওই যে পেছনে ঘুমোচ্ছে, এখন বাজছে ওই 1:45 মতন, ও 4টে নাগাদ উঠবে, তখন ওর জন্য কিছু খাবার বানাবো। পুজো দেওয়াটা বাকি রয়েছে, আর মোটামুটি আমি হাতে হাতে কালকে রাতে যে সমস্ত বাসন ছিল সব কিছু ধুয়ে নিয়েছি। এই যে সব ধোয়া হয়ে গেছে, পুরো কিচেনটাকে আমি আগে ক্লিন করে নিয়েছি, তারপর ঘর ঝাড়ু পোছা সবটা করে নিয়েছি। ঘর একদম নোংরা থাকলেও তো ভালো লাগে না। মোটামুটি চোখটা একটুখানি ব্যথাটা কম হতে কাজকর্মে হাত দিয়ে দিয়েছি, তবে যেহেতু 3বার দিতে হবে ড্রপটা, এখন কিছু শুয়েছে, এখন একটু ড্রপটা দিয়ে আমিও আধা ঘন্টা শুয়ে নেব, যাতে করে চোখটা একটুখানি রেস্ট পাই, তারপর উঠে পুজোটা করব। ওষুধটা দিয়ে একটু শুয়েছিলাম, আর এখন দেখো চোখের অবস্থা অনেকটা ঠিক হয়েছে ওষুধটা 2বার দেওয়ার পর। লাল ভাবটাও কমেছে, আর আমার চোখে যেই ব্যথাটা হচ্ছিল সেটাও অনেকটা কমেছে। এখানে ভাত ফুটছে, আজকে একটু গোবিন্দভোগ চালের ভাত বসিয়েছি। আগের দিন মাংসের সাথে না গোবিন্দভোগ চালটা খেয়েছিলাম, বেশ ভালো লাগছিল, তো তাই গোবিন্দভোগ চালের ভাতটা বসিয়েছি। এদিকে আলু ফুলকপিটা ভাজা হচ্ছে, আর এখানে আদাটা আমি একটুখানি পেস্ট করে রেখেছি, টমেটো কেটে রেখেছি, লঙ্কা ছাড়া বানাবো যাতে করে কৃষিও একটু উঠে খেতে পারে। অনেকে বলে না একা লাইফ, একা থাকো ভালো থাকো, কেউ কোনো কিছু বলার মতন থাকে না, কাজ পড়ে থাকলেও কেউ কিচ্ছু বলে না। দূর থেকে যতটা এই লাইফটা সোজা মনে হয়, কাছে এসে দেখবে এই লাইফটা ততটাই ডিফিকাল্ট। এই যে যেমন ধরো আমার শরীর খারাপ, করার মতন কেউ নেই। রিকি বাড়িতে থাকলেও অবশ্যই করে, কিন্তু সবসময় ও যে অফিস কামাই করে বাড়িতে বসে থাকতে পারবে সেটা তো সম্ভব না, বা সেই আশা আমার করাও মানে উচিত না, বা হবেও না। তো ও গেছে অফিসে, এবার বাচ্চা রয়েছে ঘরে। আমার যেমন চোখে এত ব্যথা করছিল, ঘুমোতে না পারলেই ভালো লাগছিল না, কিন্তু বাচ্চা যতক্ষণ না ঘুমোবে ততক্ষণ কোনো কিছু করাও সম্ভব হচ্ছিল না। ও ঘুমিয়েছে, কিন্তু এবার যদি আমি ঘুমিয়ে পড়ে থাকি সেটাও হবে না। বাচ্চা ঘুম থেকে উঠলে ওর খিদে পাবে, ওর খাবার দাবার প্রিপেয়ার করা, এই জিনিসগুলোর সাথে থাকেই। তার সাথে সাথে আমার নিজেরও তো পেটে কিছু দিতে হবে। বিকি যদিও বানিয়ে রেখে যেত, কিন্তু ওকে হুট করেই অফিসে যেতে হয়েছে, তাই ও কোনো খাবার বানিয়ে রেখে যেতে পারেনি। খিদায় পেট চোচো করছে, চোখে ব্যথা করছে, কিন্তু রান্না না করলে হবে না, কারণ শরীরটাকে চালিয়ে নিয়ে যাওয়ার মতন খাবার দাবার তো খেতে হবে। তাই এক তরকারি ভাত বানিয়ে নিচ্ছি। এই অসুস্থতার সময় না তখন মায়ের কথা ভীষণ মনে পড়ে, শুধু মনে হয় যে মা কাছে থাকলে যেন সবকিছু ঠিকঠাক মনে হয়। আমাদের তো এমন অবস্থা যে হুট করে চাইলেও যেতে পারবো না, যে মায়ের কাছে গিয়ে একটু থেকে আসলাম, সেটাও সম্ভব না। টিকিটের এত গন্ডগোল, আর এত দূর থেকে বারবার কলকাতায় যাওয়া সম্ভব হয় না। তো যতটা সোজা মনে হয় আমাদের লাইফ, ততটা সোজা একদমই নয়।
কষ্ট হোক, ভালো থাকি, মন্দ থাকি, সবটাই নিজের মধ্যে রাখতে হয়। আমার কোনো অসুবিধা হলে আমি খুব তাড়াতাড়ি মা বাবাকে বলি না, কারণ ওরা তো ওখানে একা থাকে, ওরা ভীষণ পরিমাণে চিন্তা করে। তাই নিজের কষ্টটা নিজের মধ্যেই রাখতে হয়, নিজের প্রবলেমগুলো নিজেকেই সলভ করতে হয়। কাজ করা, সংসার সামলানো, নিজের কাজ দেখা, বাবা মাকে দেখা, বাচ্চা, হাজব্যান্ড সবার টেক কেয়ার করা, এই জিনিসগুলো একা হাতে সামলাতে সামলাতে না মাঝে মধ্যে ভীষণ ক্লান্ত লাগে। কিন্তু তারপর যখন কৃষুর মুখের দিকে তাকাই, কৃষুর বাবার মুখের দিকে তাকাই, ওরা যখন দেখে যে আমার দিকে তাকিয়ে ওরা খুশি হচ্ছে, খুশি থাকে, তখন মনে হয় যে না ঠিক আছে, আমি করে নিতে পারবো। আরো ভাবছি আমি একটুখানি খেয়ে দিয়ে শোবো, আবার এই আমার গুটুলি উঠে পড়েছে। এখানে ফুলকপি আলুর ঝোল ফুটছে, একদম শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যে কোনো লঙ্কা ছাড়া বানিয়েছি। একটুখানি ধনেপাতা কুচি দিয়ে বানানো সামান্য গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কৃষু তো ঝাল খেতে পারে, কিন্তু ওর না গালে কামড় লেগে গালের এই জায়গাটা কেটে গেছে। এবার ঝাল খেলে ওর বেচারার কষ্ট হচ্ছে, তাই ঝাল ছাড়া রান্না দিচ্ছি। না হলেও ঝাল খেতে পারে, মানে শুকনো লঙ্কার গুঁড়ো হোক, আমাদের রান্না হোক, কাঁচা লঙ্কা হোক, সমস্ত ঝাল খেতে পারে, তবে ইদানিং এখন খেতে পারছে না। এখানে ধোয়া ওঠা গরম গোবিন্দভোগ চালের ভাত, তার সাথে আলু ফুলকপি পাতলা ঝোল, দারুণ লাগবে খিদের সময়। এই যে দুষ্টুমি করে ধরা পড়ে গেছে, এখন হাসি হাসি মুখ নিয়ে নামছে। এখানে কচ্ছপটাকে নিয়ে কতক্ষণ দৌড়োদৌড়ি করলো, সানগ্লাসটা নিয়ে চললো, আর এখন যেই দেখেছে মা দেখে নিয়েছে, ব্যাস নেমে পড়েছে। বাহ, আজকে টিফিনে একটু ভুট্টা সেদ্ধ দিয়েছি। হ্যাঁ আসো খেয়ে নাও, ধরো এটা। আমার গুড বয় তো, ভালো করে ধরো। হ্যাঁ, ভুট্টা ভালো খাও তো? কি হলো? দেখো 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 দেখো, ও ক্যামেরা চালু করলেই দেখে হাতের 5 পা দেখছে। এখন নাও গো, হাত মুখ ধুলে না, পরে ধুয়েছো, জামা কাপড়টাও চেঞ্জ করে ফেলো। আজকে সব জামা কাপড় রাত্রেবেলাতেই ধুয়েছি, আর ধোয়ার সাথে সাথেই বৃষ্টি, তাই টেবিলের ওপর জামা কাপড়, সোফার ওপর জামা কাপড়, জামা কাপড়, যেদিকেই তাকাবি শুধু জামা কাপড় জামা কাপড়। আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রুটি বানানোর মতন ক্ষমতা নেই, এখন একটু একটু চোখটা আবার ব্যথা করছে, মোটামুটি এতক্ষণ ঠিক ছিল। একটু বেগুন ভর্তা বানিয়েছি, দুপুরের আলু ফুলকপির ঝোল রয়েছে, কৃষুকে রুটি বানিয়ে দেবো, মানে ওর আটাটা মাখা ছিল দুপুরে, ওকে রুটি বানিয়ে দেবো, আর আমাদের জন্য বেগুন ভর্তা, ভাত আর আলু ফুলকপির ঝোল। আজকে সব রান্নায় একদম তেল মশলা কমে, শুকনো লঙ্কার গুঁড়ো নেই, আর এটাতে তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কিচ্ছু নেই। তো এই হচ্ছে বেগুন ভর্তা বানিয়েছি, আর দুপুরের আলু ফুলকপির ঝোল। ওষুধটা লাগিয়ে দাও গো, শুয়ে পড়ি। কৃষুবাবু ঘুমিয়ে পড়েছে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। মা, দেখা হবে তোমাদের সাথে কালকে অন্য একটা ঝলমলে ভিডিওতে। চোখের কন্ডিশন হচ্ছে এখন এই, আশা করছি কালকে একদম ঠিকঠাক হয়ে যাবে। ঠিক না হলে ওষুধ তো আছেই আবার। আর কি।